দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তায় চিকিৎসা সেবা শুরু। দিনভর চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী স্বজনদের ভোগান্তি। একজন যদি অপরাধ করে আর আমরা যদি 10 জনে তার ভুক্তভোগী হই, তাহলে আমাদের এই ছাত্র আন্দোলন করে লাভ হলো কি? 1:1 সিকিউরিটি নিশ্চিত করে যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে, শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে। সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই। পাসপোর্ট বাতিলের পরও কিভাবে ভারতের শেখ হাসিনা জানা নেই পররাষ্ট্র উপদেষ্টার। ঢাকা দিল্লি সমঝোতা পুনর্বিবেচনা করবে সরকার। লিগ্যাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কিভাবে হবে। স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগ্যাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের ভালোবাসা জয় করার নির্দেশ তারেক রহমানের। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ। সাবেক 2 মন্ত্রী সমর রেজাউল ও মুন্নুজান সুফিয়ানের দুর্নীতি তদন্ত করছে দুদক। মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা। হচ্ছে না অর্ধবার্ষিকীর বাকি মূল্যায়ন, মন্ত্রণালয়ের পরিপত্র। চারটি গুলি খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন বগুড়ার শিক্ষার্থী জেরিন। অভিভাবকের শাসন উপেক্ষা করে নেমেছিলেন আন্দোলনে। চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে দেশের সব মেডিকেলে শুরু হয়েছে চিকিৎসা সেবা। কাজে ফিরতে পর্যাপ্ত নিরাপত্তার শর্ত দেওয়ার পর ঢাকা মেডিকেলে মোতায়েন করা হয়েছে সেনা ও বিজিবি সদস্যদের। এর আগে ঢাকা মেডিকেলে ডাক্তারদের উপর হামলাকারী সবাইকে গ্রেফতার এবং চিকিৎসক সুরক্ষা আইন পাশ করতে আলটিমেটাম দেন আন্দোলনকারী চিকিৎসকরা। শনিবার হামলার ঘটনায় দিনভর বন্ধ ছিল সব ধরনের চিকিৎসা সেবা। দিনভর অচল ঢাকা মেডিকেল। ডাক্তাররা কর্মবিরতি ডেকে কমপ্লিট শাটডাউন ডাকার পর বিকেলে আন্দোলনকারীদের সাথে আলোচনা করতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ঘণ্টা দেড়েক বৈঠকের পর তিনি জানান, চিকিৎসকদের সব দাবি মেনে নেওয়া হবে। সোমবার রাত 8টা পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধের আন্দোলন স্থগিত করা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক। ছাত্র আন্দোলনের সময় তারা যে সেবাটা দিয়ে গেছে, এখনো দিয়ে যাচ্ছে। পঙ্গু হাসপাতালে বলেন, ঢাকা মেডিকেলে বলেন, চক্ষু হাসপাতালে বলেন, পিজি, সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনো দিয়ে যাচ্ছে। এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। তবে বিপত্তি বাধে এরপরে। গণমাধ্যমের সাথে কথা বলেন আন্দোলনকারীরা। তারা জানান, কর্মসূচি স্থগিত হয়নি পুরোপুরি। যত ডাক্তার তত নিরাপত্তা কর্মীর দাবি জানান ডাক্তাররা। এরকম নিরাপত্তাহীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা দেয়, সেই জন্য আমরা শুধু ডাক্তার না, রোগী নিহত হয়েছে, ডাক্তাররা মার খেয়েছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? যেই হাসপাতালগুলোতে, যেই মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কয়জন থাকবে, ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে, সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করব। তবে আন্দোলনকারীদের নেতিবাচক মনোভাব থাকলেও রাত 8টা থেকে জরুরি বিভাগের স্বাভাবিক কার্যক্রম শুরু করেন চিকিৎসকরা।
এর আগে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ সবখানে কাজ বন্ধ করে দেন চিকিৎসকরা। ভোগান্তিতে পড়েন রোগীরা। দূর দূরান্ত থেকে আসা রোগীদের ফিরে যেতে হয় চিকিৎসা না পেয়ে। অনেককে আবার চিকিৎসার জন্য মেঝেতে অপেক্ষা করতে দেখা যায়। মেডিকেল এলাকায় নেমে আসে বিপর্যয়। দাঁড় রক্ত পড়তেছে আর দাঁড়াইতে পারতেছে না, অনেক অবস্থা অনেক খারাপ। আমি বারবার বলছি যে আমার রোগীর অবস্থা বেশি ভালো না, আপনারা দেখেন। চিকিৎসা না পায় না, দুঃখ করা ছাড়া কার কাছে প্রশ্ন করবো, কে উত্তর দিবে? তালা মারা, ইমার্জেন্সি তালা মারা অলরেডি, ওখানে কোনো লোক নাই। এখন যারা বিগত দিনগুলিতে ভর্তি আছে তাদের কি হবে? একজন যদি অপরাধ করে আর আমরা যদি 10 জনে তার ভুক্তভোগী হই, তাহলে আমাদের এই ছাত্র আন্দোলন করে লাভ হলো কি? এত কিছু সূত্রপাত হয় শনিবার রাতে। পরপর ঘটে 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা। চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীদের 50 থেকে 60 জনের একটি দল হাসপাতালে ঢুকে চিকিৎসকদের পেটানো সহ চালায় ভাঙচুর। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক হয়েছেন 4 জন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পাসপোর্ট বাতিল হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কি স্ট্যাটাসে আছেন তা জানেন না পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানোর প্রয়োজন হলে মন্ত্রণালয় সে উদ্যোগ নেবে। সম্প্রতি ভারতের সাথে সই হওয়া রেল করিডোর সহ অন্যান্য সমঝোতা স্মারকে দেশের স্বার্থ রক্ষা হয়েছে কিনা তা পর্যালোচনা করার কথাও জানিয়েছেন তৌহিদ হোসেন। বাংলাদেশে থাকা ভারতীয়রা ভীতির মধ্যে থাকলেও তা দ্রুতই কেটে যাবে বলে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তার অবস্থান দিল্লিতে। তার কয়েকদিন পরেই সাবেক প্রধানমন্ত্রীর অফিসিয়াল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে কোন স্ট্যাটাসে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা? পাসপোর্ট বাতিল হলে তো উনি কিভাবে আসবেন? না, রেড পাসপোর্ট তো সকল বাতিল হয়েছে। হ্যাঁ, অটোমেটিক্যালি। তাহলে ওনার এবং এটা আপনার ভারতীয় থেকে জিজ্ঞাসা করেন যে কি স্ট্যাটাস তাদের। এরই মধ্যে হত্যাসহ শতাধিক মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সেসব মামলায় বিচারের জন্য তাকে দেশে ফেরানো হবে কিনা জানতে চান সাংবাদিকরা। চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কিভাবে হবে। এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। সবশেষ ভারত সফরে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল চলাচল সহ বেশ কিছু সমঝোতা স্মারক সই করে শেখ হাসিনার সরকার। ঢাকা দিল্লি সেসব সমঝোতা স্মারকের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলো চুক্তি করার সময় সেটা আমরা করব। বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও কথা বলেন উপদেষ্টা। এক ধরনের ভীতির মধ্যে আছেন বরং বলে, আতঙ্ক না বলি, এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবেন। সেটা পরিস্থিতির নিরিখেই বিচার করবে। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাচ্ছেন বলে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। সংক্ষিপ্ত এই সফরে সংস্থাটির সাথে বাংলাদেশের 50 বছর পূর্তির আয়োজনেও থাকবেন তিনি। ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ হতে পারত, কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না, অল্প সময় খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। এইটুকুই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার দেশে বাকশাল কায়েম করেছিল, আর বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করবে দলটি। 5 আগস্ট পট পরিবর্তনের পর বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ভিড়। স্লোগানে মুখর নেতাকর্মীরা সমাধি প্রাঙ্গণ ছাড়িয়ে লেক রোড পর্যন্ত বিস্তৃত। পুরো উদ্যান এলাকা পরিণত হয়েছে জনারণ্যে। দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ বাকশাল করেছে আর বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। বিএনপির যা কিছু অর্জন সবই দেশের গণতন্ত্রের ইতিহাসের বড় অর্জন বলেও মন্তব্য করেন দলের মহাসচিব। প্রতিষ্ঠার পর বিএনপি 19 দফা লক্ষ্য নিয়ে তার রাজনৈতিক পথ চলা শুরু করেছিল। দীর্ঘ সময় এবং নানান ঘটনার প্রবাহের পর বিএনপি গেল সময়ে বা গেল বছরের দিকে 31 দফা রাষ্ট্র সংস্কার আন্দোলনকে সামনে এনেছে।
দলটি বলছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তন ঘটলে তারা আগামীতে সে ৩১ দফার রাষ্ট্র সংস্কার দাবিকে বা লক্ষ্যকেই সামনে রেখে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এদিকে বাদজোহর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন নেতারা। তারা বলেন, গেল ১৫ বছর ধরে হত্যা, গুম, নির্যাতন মোকাবেলা করে বিএনপি গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছিল। ৯ দিনের ফসল, এটা যারা ৯ দিন আন্দোলন করেছেন তারা বলতে পারবেন, তাদের যে অধিকারটা আছে। অনেকে বলতে যাচ্ছে যে বিএনপি কোনো অবদানই নাই। আরে ভাই, বিএনপি কি ১৭টা বছর রাস্তায় প্যারেড করছে খামাখাই? এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারে সময় দিতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদের যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে নস্যাৎ করার চেষ্টা চলছে। আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে, সেই জঞ্জালগুলোকে কিছুদিন সাফ করতে হবে, সময় লাগবে। ভয়াবহ বন্যার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ৫ দিনের কর্মসূচি একদিনে সীমিত আকারে পালন করেছে বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তোমার শাহী দরবার হাত উঠাইলাম। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেয়াল রাখতে হবে কোনো মানুষ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হন। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। পরিবর্তিত এক পরিস্থিতিতে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রায় ৫০ বছরের পথ চলাই সংকট, সম্ভাবনা আর নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করেছে দলটি। আলোচনা করে গণতন্ত্র আনি, কারো বিরুদ্ধে আমাদের কোনো রাগ, ক্ষোভ, দুঃখ নেই। গত ১৭ বছর মামলা, হামলা আর চরম পুলিশি নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়েছে নেতাকর্মীদের। প্রতিহিংসার শিকার হয়ে মোকাবেলা করতে হয়েছে গুম, খুনের মতো ভয়াবহ পরিস্থিতি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, প্রতিশোধ নয়, বরং আইনের শাসনের মধ্য দিয়ে গড়তে হবে সাম্যের বাংলাদেশ। শত নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, হয়রানির শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ বিচ্যুত হননি। আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক মামলা, হামলার শিকার না হন। ১৯৭৮ সালে বিএনপি গঠন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলটিকে সারা বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে ঘুরে জনপ্রিয় করেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। আর সবশেষ সংকটে সিনিয়রদের সঙ্গে পরামর্শ করে দল চালিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠা বার্ষিকীর বার্তায় তিনি বলেন, সবার আগে নিশ্চিত করতে হবে দেশের স্বার্থ। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। জনগণ বিএনপিকে বিশ্বাস করে, বিএনপিও জনগণকে বিশ্বাস করে, কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কয়েক বছর আগে রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে ৩১ দফা রূপরেখা দিয়েছিল বিএনপি, যেখানে সকল দলমতের মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন, সম্প্রীতিমূলক সমাজ গঠনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে। এবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কণ্ঠে রাষ্ট্র সংস্কারের সেই উচ্চারণ। আমাদের দল বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলে জনগণ বিশ্বাস করে এবং গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত।
রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ইস্যুতে কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান ভুলণ্ঠিত করতে এখনও তৎপর স্বৈরাচারের দোসররা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আরেক কর্মসূচিতে কুমিল্লা ও ফরিদপুর অঞ্চলের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশে আর যেন কেউ ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেজন্য সবার সহায়তা চেয়েছেন তিনি। এজন্য টানা 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় বিএনপি। তারেক রহমান বলেন, স্বৈরাচার পতনের সাথে সাথে মানুষের প্রত্যাশার পাশাপাশি ভাষায়ও পরিবর্তন এসেছে। মানুষের ভাষা ও তাদের আশা বাস্তবে রূপ দিতে না পারলে ছিটকে পড়তে হবে। তারেক রহমান বলেন, আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করা হবে। বলেন, রাষ্ট্র পরিচালনায় গণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিতে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করবে বিএনপি। সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসেব জমা দিতে হবে। সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চাকরিজীবীদের এই হিসাব নিকাশ কিভাবে জমা দিতে হবে সে সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরে প্রকাশ করা হবে বলে জানা গেছে। দেশে এখন সরকারি কর্মচারীর সংখ্যা 15 লাখের মতো। 1979 সাল থেকে নিয়ম করা হয়েছিল প্রতি 5 বছর পর পর সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসেব জমা দেবেন, তবে এটা প্রতিফলন হচ্ছিল না। 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব জমা দিতে হবে নিয়মিতভাবে। এদিকে সাবেক 2 মন্ত্রী সমর রেজাউল করিম, মুন্নুজান সুফিয়ান ও তাদের সহযোগী সহ 5 জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। সচিব জানিয়েছেন, তাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ ও সিন্ডিকেট করে নিয়োগ বাণিজ্যের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে বলে মনে করে দুদক। আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সমর রেজাউল করিম। 5 বছর মন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন তিনি। এর প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় যন্ত্রপাতি ক্রয় ও প্রশিক্ষণের নামে 25 কোটি টাকা আত্মসাৎ করেছে সমর রেজাউল। তার ও পরিবারের নামে বরিশালের নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে স্থাবর সম্পদ রয়েছে। বিদেশেও রয়েছে বিপুল পরিমাণ সম্পদ। সমর রেজাউল করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলির প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় এই অভিযোগটির বিষয়ে প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদের 2 বারই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মুন্নুজান সুফিয়ান। তার বিরুদ্ধে আত্মীয় স্বজনকে শ্রমিক সাজিয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে কোটি কোটি টাকা আত্মসাতের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। মুন্নুজানের নিজ নামে ঢাকার উত্তরার 10 নং সেক্টরে রাজুকের 5 কাঠা জমি, খুলনার দৌলতপুরের সাহেববাড়ি রোডের 3 তলা বাড়ি, 2টি গাড়ি, মৌথুরি হাউজিংয়ের 16 কাঠার বেশি জমি রয়েছে। তার প্রভাব খাটিয়ে ভাই ও এপিএস শাহাবুদ্দিন, তার মেয়ে শামিমা সুলতানা ও বোনের ছেলে ইয়াসির আরাফাত নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ গড়েছে। নিয়োগ, বদলি ও পদোন্নতির সাথে জড়িত ছিলেন তারা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জনাব মুন্নুজান সুফিয়ান দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। এই বিষয়টিও আপনার প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য আমাদের কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সচিব জানায়, রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। দুদকের কার্যক্রম সক্রিয়ভাবে সকল সময়ই চলছে, এখনো চলছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা। হচ্ছে না অর্ধবার্ষিকীর বাকি মূল্যায়ন। রোববার শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র দিয়ে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক সহ অন্যান্য সিদ্ধান্তের কথা জানিয়েছে। সেখানে বলা হয়, মাধ্যমিকে বিভাজন চালুর পাশাপাশি 2012 সালের শিক্ষাক্রমের অনেক কিছুই ফিরিয়ে আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর 9ম শ্রেণীতে উঠবে তারা
আগের মতো নবম ও দশম মিলিয়ে 2 শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে 2027 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অবতীর্ণ হবেন। এখন যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে তারাও বিভাজনের মাধ্যমে এসএসসি পরীক্ষা দিবে। আগামী ডিসেম্বর নাগাদ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে। তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো এবছর বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জন করা পাঠ্য বই সরবরাহ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা স্তরে পরীক্ষাই প্রাধান্য পাবে। পরিপত্রে বলা হয় বিশেষজ্ঞদের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত এবং 2026 সাল থেকে পরিপূর্ণভাবে কার্যকর করা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি A.K. মাসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দিয়েছেন। আদেশের সময় হাইকোর্ট বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি, সেক্ষেত্রে অপরাধী ব্যক্তি, দল নয়। হাইকোর্ট জানিয়েছেন বিচার হবে সব অপরাধের। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন সারডা সোসাইটি। একই সাথে অন্তর্বর্তী সরকারের মেয়াদের সীমাও চাওয়া হয় রিটে। আদালতে সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। এদিন নিজের দেয়া আগের বক্তব্য নট প্রেস তথা উত্থাপিত নয় মর্মে উল্লেখ করেন। ফলে এই রিটেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছরের অংশটি বাদ হয়ে যায়। রিটকারীকে আশ্বস্ত করে হাইকোর্ট বলেছেন, ছাত্র জনতাকে যারা গুলির নির্দেশ দিয়েছে বা যারা গুলি করেছে তাদের বিচারের বিষয়ে সরকার আন্তরিক। গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি, সেক্ষেত্রে অপরাধ ব্যক্তির, দলের নয়। কোর্ট বলেছে যে আমাদের যে কথাটুকু আমরা যা চাইছি এটা ঠিক আছে মানবিকতায়, কিন্তু আইনের ভাষায় কথা বলতে হবে। আজকে সর্বশেষ মাননীয় আদালত আমাদেরকে সামার রিজেক্টেড করে দিছে। এ সময় রিটকারী পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আদেশ চান। তখন হাইকোর্ট বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এরই মধ্যে সুইস ব্যাংক সহ সংশ্লিষ্টদের সঙ্গে অর্থ ফেরত আনার বিষয়ে কথা বলেছেন। হাইকোর্ট জানান সব অপরাধের বিচার হবে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার মিরপুরের বাসায় হামলা, লুটপাট এবং গ্রেফতারের পর নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ 27 জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শামীম পারভেজের স্ত্রী জান্নাত আরা ফেরদৌস। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম মেহেদী হাসানের আদালতে এই মামলাটি করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে মিরপুর মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আর্জিতে বলা হয় 2014 সালের 24 ডিসেম্বর পুলিশের সহায়তায় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা শামীমের মিরপুরের 6 তলা ভবনে হামলা চালায়। লুটপাট চালিয়ে আটক করে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাটে থাকা 54 জনকে। অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে তা জাতীয় পার্টি ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের ফিরিয়ে এনে বিচার করা উচিত বলেও জানিয়েছেন তিনি। বিকেলে বনানী কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা হয়েছে বলেও জানান জি.এম. কাদের। অন্তর্বর্তী সরকারের একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সমর্থ হবে বলেও আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে শনিবার হওয়া বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এতে বৈষম্য বিরোধী ছাত্র অভ্যুত্থানে সরকারের পতন সহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলেন দলের চেয়ারম্যান জি.এম. কাদের। আমাদের পার্টির তরফ থেকে ব্রিফিংয়ে জি.এম. কাদের বলেন, জাতীয় পার্টি ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকেই আন্দোলনের সাথে ছিল। আমাদের শাসন পদ্ধতি বা সংবিধানকে পরিবর্তন করে এমন একটি জিনিস দিয়ে যাবেন যেটাতে জনগণ পরবর্তীকালে আর এটার জন্য আন্দোলন করতে না হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। তার সৎ সাহস থাকলে দেশে ফিরে মামলার মুখোমুখি হওয়ার আহ্বান জানান। ওনারও নিজেরও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত। উনি দেশের নেতা ছিলেন, কাজে ওনার যদি এই সাহস থাকে উনি আসা উচিত, আর যদি সাহস না থাকে তাহলে উনি রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত।
জিএম কাদের আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে সমর্থ হবে, সেই সাথে কেউ যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে সেই পদ্ধতি বাস্তবায়নেও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। দুইবারের বেশি আমেরিকায় অ্যালাউ করা হয় না, কানাডায় অ্যালাউ করা হয় না, পৃথিবীর অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যালাউ করা হয় না। তা আমরা বলেছি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। জিএম কাদের বলেন, দেশের মানুষ মনে করে নির্বাচিত সরকারের থেকে অনির্বাচিত সরকারগুলোই দেশবাসীকে বেশি গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছে। আমরা মনে করি তোমাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকতে পারে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ধীর গতিতে বানের জল নামায় কমছে না দুর্ভোগ। বাড়ি ফিরে ঘর মেরামত শুরু করেছেন অনেকেই। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন 5টি উপজেলা, স্পষ্ট হতে শুরু করেছে ক্ষত চিহ্ন। প্রকট বিশুদ্ধ পানি ও খাবারের সংকট, চরম ভোগান্তিতে 10 লাখ বানভাসী। ফেনীতে এখনও ডুবে রয়েছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ, অনেকের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। কুমিল্লার প্লাবিত 14 উপজেলা থেকে ধীর গতিতে নামছে বানের জল, তবে এখনও 11 লাখ মানুষ রয়েছেন পানিবন্দী। যারা ঘর বাড়িতে ফিরছেন তারা মেরামতের কাজে ব্যস্ত রয়েছেন। নোয়াখালীর কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, ছড়াচ্ছে চর্ম ও পানিবাহিত রোগ। বেক্সিমকোর 2টি বন্ড ইস্যুতে অনিয়ম তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, BSEC। রোববার জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া ইউ আহমেদের নেতৃত্বে গঠন করা হয় 5 সদস্যের কমিটিটি। বন্ডগুলি হল বেক্সিমকো গ্রিন, সুকুক আল ইস্তিশনা এবং IFIC গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন 0 কুপন বন্ড। BSEC জানিয়েছে গঠিত কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য 60 দিন সময় দেওয়া হয়েছে। 60 দিনের মধ্যে তারা বেশ কয়েকটি কোম্পানির IPO অনুমোদন, বেক্সিমকো গ্রুপ সংশ্লিষ্ট 2টি বন্ড ইস্যু, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্ট্র্যাটেজিক পার্টনার মনোনয়ন এবং OTC-তে থাকা আল আমিন কেমিক্যাল, কোয়েন্ট বিডি এবং এমারেল্ড অয়েলের শেয়ার ইস্যু সংক্রান্ত অনিয়ম খতিয়ে দেখবেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ফুটেজ দেখে সবাই মৃতই ভেবেছিল, কিন্তু বগুড়ায় গুলিবিদ্ধ জেরিন শিক্ষার্থীদের শাটডাউন আন্দোলনে সেদিন অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় এই ছাত্রী সেদিন বিক্ষোভের সময় ছিলেন সামনের সারিতে, তাই তাকে স্থানীয়রা নাম দিয়েছেন অগ্নিকন্যা উপাধি। দুদিন ধরে সামাজিক মাধ্যমে 18 সেকেন্ডের এই ভয়ঙ্কর দৃশ্যটি ঘুরে বেড়াচ্ছে। পুলিশের গুলিতে লুটিয়ে পড়ছেন একজন শিক্ষার্থী। ভিডিওটি ভাইরালের পর ঘটনাস্থল এবং ঘটনার শিকার শিক্ষার্থীর ব্যাপারে জানতে অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায় ঘটনাটি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকার। গত 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ঢাকার শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান জেরিন। সবাই মৃত বললেও সেদিন ভাগ্যগুণে বেঁচে যান এই তরুণী। উপশহরের বাসিন্দা জেরিন জুলাইয়ের মাঝামাঝি ঢাকা থেকে বগুড়ায় পৌঁছেন পারিবারিক কাজে। ততদিনে রংপুরের আবু সাইদ সহ অনেক শিক্ষার্থীর আত্মত্যাগ ভীষণভাবে নাড়া দেয় তার মনে। অভিভাবকের শাসন অগ্রাহ্য করে অংশ নেয় মিছিলে। যারা রাস্তায় ছিল, মাঠে ছিল, প্রত্যেকটা মানুষ এটা অনুভব করতে পারবে যে ওই মুহূর্তে নিজের মাথায় বা শরীরে রক্ত কীভাবে টকবক করতে থাকে। পুলিশের বাধা, টিয়ার সেল আর রাবার বুলেট উপেক্ষা করে তিনি সহ শিক্ষার্থীরা সাতমাথায় অবস্থান নিলেও পুলিশের মাত্রাতিরিক্ত বল প্রয়োগে ছত্রভঙ্গ হন তারা। এ সময় পায়ে ও কোমরে রাবার বুলেট বিদ্ধ হলে আহত জেরিন একাই বীরশ্রেষ্ঠ স্কয়ারের পাশে সড়কের ওপর বসে পড়েন। আমি ভাবছি যে না, আমি কোনোভাবেই ফেরত যাব না। ফেরত গেলে আসলে হয়তো আর কখনো স্বাভাবিকভাবে বাঁচতে পারবো না, কারণ যেই জালিম, যেই রাক্ষস ঘাড়ে চেপে বসেছে, এগুলো অনেক কিছু মাথার মধ্যে তখন কাজ করছে। সাতমাথায় এক পর্যায়ে বসে পড়ি। জেরিন জানান, যে দৃশ্যটি ভাইরাল হয়েছে সেটি রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়ার পরের সময়টা। পরে সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। একদম কিডনির পাশে যে পরপর 2টা বুলেট যে এখানে ছিল, ওটা ছড়াগুলি বলে না কি বলে, মাফ করবেন আমার জানা নেই। ওইটার পরে মানে আমার আগে পায়ে যেগুলো লেগেছে বা যেগুলো ঢিল আসলে শরীরে লেগেছে, ততক্ষণ পর্যন্ত আমি ঠিক ছিলাম, কিন্তু ওই মুহূর্তে আমার সব শক্তি প্রায় শেষ হয়ে আসে। আহত অবস্থায় হাসপাতালে যাওয়ার আগ মুহূর্তেও জেরিন 2 হাত প্রসারিত করে পুলিশকে গুলি না ছোড়ার আহ্বান জানাচ্ছিলেন। তার এই প্রচেষ্টায় স্থানীয়রা তাকে দিয়েছে অগ্নিকন্যা উপাধি।
মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। শোনো, খুব ভালো রং দিবা যেন বহুদিন টিকে, রোদ বৃষ্টি ঝড়ে এই অবস্থা না হয়। রেইনবো ওয়েদার কেয়ার আছে না? রেইনবো ওয়েদার কেয়ারে আল্ট্রাভায়োলেট প্রোটেকশন থাকায় রোদ বৃষ্টি ও তাপে দেয়ালের রং মলিন হয় না, আর বাড়ি থাকে উজ্জ্বল বছরের পর বছর। দেখছেন স্যার, এত বছর পরও রং এখনো চকচকে। হ্যাঁ, তাই তো দেখলাম। ঝড় বৃষ্টি ধুলা ডোন্ট কেয়ার, থাকলে রেইনবো ওয়েদার কেয়ার। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 29 নং ওয়ার্ডের সাবেক কমিশনার সলিমুল্লাহ সুলুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রোববার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের বসিলা এলাকায় মোহাম্মদ সুজন নামে একজনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় এজাহারভুক্ত আসামি সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লাহ সুলু, তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। আগামী 3 বছর বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে না, সরকারের কাছে এমন ঘোষণা দাবি করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এক আলোচনায় বক্তারা দাবি করেছেন, জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখতে হবে। বলা হয়, জ্বালানি খাতে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিয়ে হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। জ্বালানি খাত সংস্কার নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনার আয়োজন করে ক্যাব। এতে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, কাউকে সুবিধা দিতে প্রতিযোগিতা আইন লঙ্ঘন করে সরকারে কেনাকাটার সুযোগ নেই। জ্বালানিতে ভর্তুকি চালু রাখার কথাও বলেন তিনি। 3 বছরের মধ্যে বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানির মূল্য বৃদ্ধি করা যাবে না। আইন যদি বলে থাকে যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সকল প্রকার পেট্রোলিয়াম প্রোডাক্ট সহ সবগুলোরই মূল্য তারা নির্ধারণ করবে, তাহলে সেটা সরকার অর্থাৎ মিনিস্ট্রি সচিব তারা কিভাবে মূল্য নির্ধারণ করেন? তারা তো রেগুলেটরি অথরিটি। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, লুণ্ঠনের সুযোগ বন্ধ করতে হবে, তাহলে পরিবেশেরও ক্ষতি হবে না। বলেন, দেশীয় কেন্দ্রের চেয়ে আদানের কেন্দ্র বেশি চালিয়ে গড় উৎপাদন খরচ দেখিয়ে বোঝানো হচ্ছে বিদেশি বিদ্যুতে খরচ কম। লুণ্ঠনটা আমরা যে কোয়ান্টিফাই করেছি সেটা মিনিমাম 35,000 কোটি টাকা বছরে ছিল 22 সালে, এবং তারপরেও এর সঙ্গে আরেকটা ফিগার যোগ করেন, আমাদের কাছ থেকে 6% বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি দেখিয়ে যে দেখানো হয়েছিল, যে ঘাটতি দেখানো হয়েছিল, বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে 3%। সামিট আদানের চুক্তি বাতিলের দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম। আমাদের শক্তিশালী হওয়া। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে রাওয়ালপিন্ডিতে দুর্দান্ত এক টেস্ট সেঞ্চুরি করেছেন লিটন দাস। 26 রানে 6 উইকেট হারানোর পর কিভাবে ঘুরে দাঁড়ালেন লিটন মিরাজ, ম্যাচ শেষে সেই কথাই জানিয়েছেন লিটন দাস। তো হাতে লাগার কারণে আমি খুব একটা শট খেলতে পারতেছিলাম না, বাট মিরাজ তাদেরকে অনেকটা ব্যাকফুটে করে দিয়েছে তার শট খেলে। যদি আমরা তাদেরকে আর্লি আবার ব্রেক থ্রু দিতে পারি, আমার মনে হয় তারা ওই মোমেন্টাম যদি আমাদের হাতে চলে আসে একবার, সো আমরা ইজিলি এটা কামব্যাক করতে পারবো এখান থেকে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।